হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? তোমরা আমার জাপানের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার তোমাদের অনেকের অনেক কোয়ারিজ ছিল, তো আমি ভেবেছিলাম ফার্স্টে জাপান সিরিজটা শেষ করি, তারপরে সবার কোয়ারিজ নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো এইটা হচ্ছে সেই ভিডিও। তোমাদের জাপানের সম্পর্কে যা যা কমেন্ট পেয়েছি আমি ইউটিউবে, সেইগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ব্লগটা তাহলে শুরু করছি। তো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে আসি, যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হলো হাউ টু অ্যাপ্লাই ভিসা। দেখো, ভিসা অ্যাপ্লাই করার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি, সেটা তোমরা একবার দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেবো, কারণ ওটা নিয়ে যদি বলতে যাই তাহলে এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাহলে আমি বাকি কোশ্চেনের অ্যান্সারগুলো কাভার করতে পারবো না, সেই জন্য ওটা নিয়ে আমি বলছি না। সেটার জন্য তোমরা ওই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর আমি এখানে পুরো একটা ডায়েরি নিয়ে বসেছি, এই জন্য আমি একটু বারবার নিচের দিক তাকাবো হয়তো, কারণ কার কি কোশ্চেন আছে সেটা মনে রাখার জন্য আমি ডায়েরিটা নিয়েই বসেছি। ওখানে সব লেখা আছে, নোট ডাউন করা আছে। তো সেকেন্ড তোমাদের কোশ্চেন হচ্ছে যে প্লেনের টিকিট কতদিন আগে কাটতে হবে। দেখো, এটা ডিপেন্ড করছে, মানে আমি আমার ব্যাপারটা বলছি। সেটা হচ্ছে আমরা জাপান ভিজিট করেছি 2024 সালের এপ্রিল মাসে, কিন্তু আমরা প্লেন ফেয়ার মানে প্লেনের টিকিট কেটেছি হচ্ছে 2023 সালের জুলাই মাসে। আমরা বাইরে ঘুরতে গেলে আমরা কিন্তু প্লেনের টিকিটটা অনেক দিন আগে কাটি, যার কারণে প্লেনের টিকিটটা একটু আমাদের সস্তা পড়ে। তো এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের প্লেনের টিকিটটাও একটু মানে কস্টলি, মানে কস্টটা একটু কম পড়বে। গেল। এবার হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে বেস্ট টাইম টু ভিজিট। দেখো, জাপানের ওয়েদার হচ্ছে, মানে আমরা যখন গেছিলাম তখন ঠান্ডা ছিল, আমরা এপ্রিলে গেছিলাম। তোমরা বেস্ট টাইম বলে ওরকম তো কিছু না, জাপান এক একটা সময় এক এক রকম সুন্দর। মানে জাপান যেমন স্প্রিংয়ে পুরো লাল, মানে সব গাছের পাতা লাল হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তারপর সাকুরার ব্যাপারটা থাকে। আবার যখন শীতকাল থাকে তখন স্নোফল হয়, তার একটা আলাদা মানে সৌন্দর্য। তো এবার যার যেরকম মানে দেখতে পছন্দ করো সে সেই সময়টাই ভিজিট করবে। তো আমার যেমন জাপানে ভিজিট করার উদ্দেশ্য ছিল যে আমি সাকুরা দেখব, তো সেই জন্য আমি মানে আমরা ট্যুরটা করেছি এপ্রিলে। তো সেইভাবে তোমরা ভিজিট করতে পারো তোমাদের মানে প্রেফারেন্স অনুযায়ী, যে তোমরা কি দেখতে চাইছো। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে দেখার কি কি আছে। দেখো, দেখার কি কি আছে বলতে, জাপান তো একটা বিশাল বড় দেশ, আমরা তার মধ্যে 3টে জায়গায় ভিজিট করেছি। মানে টোকিওতে থেকেছি, তারপর হচ্ছে ওসাকাতে থেকেছি, আর তারপরে আমরা হিরোশিমাতে গেছি। এবার এগুলো বাদেও কিন্তু প্রচুর দেখার জায়গা আছে। আর আমরা টোকিওতে গিয়ে মানে 3 দিন ছিলাম, ওসাকাতে 3 দিন, আর হিরোশিমাতে 1 দিন। তো সেখানে কি কি দেখেছি সেইগুলোর জন্য কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও তো অলরেডি আপলোড করেছি, তো সেগুলো দেখে নিও, কারণ ওইগুলো যদি বলতে যাই তাহলেও ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে যাবে। তো তাহলে এবার নেক্সট কোশ্চেনে যাই, সেটা হলো আমাদের প্লেন ফেয়ার কত পড়েছে। আচ্ছা, এইটার একটা ব্যাপার আছে, সেটা বলে দিচ্ছি আমি। আমরা কলকাতার থেকে ফার্স্টে গেছিলাম সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আমাদের 4 ঘন্টার লেওভার ছিল। সিঙ্গাপুর থেকে আবার আমরা প্লেনে করে গেছি জাপানের টোকিওর হানেদা এয়ারপোর্টে। তো আমাদের এই যে জার্নিটা আবার মানে ফেরার সময় আমরা হিরোশিমার থেকে এসেছি হচ্ছে টোকিওর থেকে, মানে হিরোশিমার থেকে আমরা প্লেনে করে এসেছি টোকিওয়। ঠিক আছে, সেই ফেয়ারটা বাদে, মানে হিরোশিমার থেকে টোকিওর প্লেনের ফেয়ারটা বাদে, টোকিওর থেকে আমরা আবার এসেছি সিঙ্গাপুর আমাদের লেওভার ছিল গোটা 1 দিন। সেখান থেকে আবার প্লেন ধরে, মানে সিঙ্গাপুরে 1 দিন লেওভারের পর আবার প্লেনে করে এসেছি আমরা সিঙ্গাপুর টু কলকাতা। তো ওই হিরোশিমার থেকে টোকিও প্লেন ফেয়ারটা বাদে, মানে বাকি যে প্লেন ফেয়ারটা বললাম সেইটা আমাদের কস্ট পড়েছে পার পার্সন 49,250 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্লেন ফেয়ার। আচ্ছা, এইবার হচ্ছে তোমরা মানে কোন কোন হোটেলে ছিলে। দেখো, এইগুলো মানে আমি অলরেডি আমার ছোট না, মানে যে ব্লগগুলো বানিয়েছি তাতে বলেছি, তাও তোমরা জিজ্ঞেস করেছো যেহেতু, সেইগুলো আমি বলে দিচ্ছি।
সেটা হলো আমরা টোকিওতে ছিলাম শিনজুকু সানচোমে বলে একটা জায়গায়। সেইখানে হোটেলের নাম ছিল আমাদের তাতেসিনা হোটেল। আর রুম কস্ট ছিল 7,000 টাকা পার নাইট, 2 জন মানুষের জন্য। আর আমরা থেকেছিলাম 3 নাইট। আমরা একদম বেসিক হোটেলে ছিলাম, মানে এর নিচে আর হোটেল হয় না, মানে এর ওপরে হবে, তোমরা চাইলে এর ওপরে বুক করতে পারো টাকার যে অ্যামাউন্টটা, কিন্তু এর নিচে কিন্তু আর হয় না। এটাই সব থেকে নমিনাল, মানে এটাই সব থেকে কম প্রাইস, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ওসাকাতে আমরা দোতনবড়িতে ছিলাম। আর সেখানে হোটেলটার নাম ছিল বিজনেস ইন সেন্নিচিমে। আর সেখানকার আমাদের রুম কস্ট পড়েছে 6,500 টাকা পার নাইট, 2 জন মানুষের জন্য, ঠিক আছে। আচ্ছা, 2টো হোটেল বলে দিলাম। এবার হচ্ছে হিরোশিমাতে আমরা ছিলাম লাইভ ম্যাক্স বলে একটা হোটেল। লাইভ ম্যাক্স হিরোশিমা পিস পার্ক হোটেলের নাম। আর রুম কস্ট পড়েছিল আমাদের 5,000 টাকা, 2 জন মানুষের জন্য পার নাইট, ঠিক আছে। এবার দেখো আর একটা ব্যাপারে আসি, সেটা হচ্ছে জাপানে আমরা 2 দিন বুলেট ট্রেন বুক করেছিলাম। বুলেট ট্রেনের খরচা কিন্তু, মানে তুমি যদি টোকিওর থেকে হিরোশিমা যাও সেই খরচার থেকে, মানে সেই যা খরচা, কিন্তু টোকিওর থেকে তুমি যদি হিরোশিমায় মানে বুলেট ট্রেনে যাও তার খরচা কিন্তু ডাবল। কিন্তু যেহেতু আমরা কোনোদিন বুলেট ট্রেনে চড়িনি, আর এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স কাইন্ড অফ, তো আমরা 2টো জায়গায় বুলেট ট্রেনে করেছিলাম। সেটা হচ্ছে টোকিওর থেকে ওসাকা আমরা বুলেট ট্রেনে গেছি, আবার ওসাকার থেকে হিরোশিমাও আমরা বুলেট ট্রেনে গেছি। সেই খরচাটা বলে দিচ্ছি। টোকিওর থেকে ওসাকা যেতে আমাদের 9,000 টাকা পার পার্সন পড়েছে। আর ওসাকার থেকে হিরোশিমা যেতে আমাদের 7,000 টাকা পার পার্সন পড়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার এসে খাওয়া দাওয়া। দেখো, খাওয়া দাওয়াটা সম্পূর্ণ নিজেদের ওপরে, মানে তুমি যেরকম খাবে সেরকম মানে টাকা খরচা হবে, এরকম একটা ব্যাপার। দেখো, জাপানে আমরা মানে পার ডেতে আমরা জাপানে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে বেন্টো বক্স। তোমরা যদি আমার জাপানের ভিডিও দেখে থাকো তাহলে তো দেখবে বেন্টো বক্সগুলো দেখিয়েছি। ওখানে একটা বক্সের মধ্যে খাবার মানে রাখা থাকে, সেটা গরম করে খেতে হয়, এরকম একটা কনসেপ্ট। তো আমরা কিন্তু পার ডেতেই বেন্টো বক্স খেয়েছি, সে একবেলা হোক দুবেলা হোক আমরা খেয়েছি। আর রাতের বেলা হয়তো আমরা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতাম, চাল বলছি কেন, মানে ভাত রুটি এইসব। কিন্তু আমরা কিন্তু খাওয়া দাওয়াতে মানে খুব একটা খরচা করিনি, আমরা মানে কম খরচার মধ্যেই করার চেষ্টা করেছি। তো খাওয়া দাওয়াটা আমি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে তোমরা যেরকম খাবে সেরকম দাম পড়বে। তবে তোমরা যদি বেন্টো বক্স খেতে পারো, যেটা তোমাদের মানে ইন্ডিয়ান কারেন্সিতে 400 থেকে 800 টাকা পড়বে পার পার্সন। আর সেটাই যদি তোমরা কোনো মানে ইন্ডিয়ান হোটেলে গিয়ে খাও, মানে ভাত রুটি এইসব খাও, সেটার কস্ট কিন্তু 1200 থেকে 1400-1500 টাকা পড়ে যাবে, তারও ওপরে যায় এরকম একটা খরচা। তো আমি সাজেস্ট করবো যে একবেলা করে যদি বেন্টো বক্স খেতে পারো, প্রাইসটা অনেকটা নমিনাল হয়ে যাবে। আচ্ছা, এবার নেক্সট আসি, সেটা হচ্ছে ভিসা কি করে পাবো। দেখো, ভিসার তো একটা ডিফারেন্ট ভিডিও আছেই, তাও আমি একটা মানে ভিসার চার্জেস নিয়ে একটা ছোট্ট কথা, মানে ছোট্ট একটা আইডিয়া দিয়েই দিই। সেটা হচ্ছে 500 টাকা লাগবে জাপান সরকারের, 700 টাকা লাগবে বিপিএস চেঞ্জের, আর 300 টাকা হচ্ছে কুরিয়ার, মানে তোমাদের ভিসা আসতে যে কুরিয়ার চার্জেসটা সেটা ওরা নেয়। তো টোটাল গেল 1500 টাকা। এর ব্রিফলি ভিডিওটা তো চ্যানেলে আছে, সেটা দেখে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখার মানে জিনিসের টিকিট। দেখো, দেখার জিনিসের টিকিট কিন্তু আলাদা হয়। আমরা কি করেছিলাম, আমরা জাপানে গিয়ে টোকিওতে গিয়ে একটা দিন আর ওসাকাতে আর একটা দিন, মানে এরকম 2 দিন আমরা হচ্ছে মানে ইসে বুক করেছিলাম, কি বলে ওটা, ট্যুর বুক করেছিলাম, গোটা একদিনের ট্যুর, যে আমাদের হোটেল থেকে তুলবে, তোলার পর আমাদের এই জায়গাগুলো দেখাবে, দিয়ে আবার হোটেলে ড্রপ করবে। তো এরকম আমরা বুক করেছিলাম, যেটা হচ্ছে ক্লুক বলে একটা অ্যাপ আছে, তার মাধ্যমে তোমরা বুক করতে পারো, মানে তোমাদের সুবিধা হবে তাহলে ট্যুর বুক করতে। আমরা যেমন নারা ডিয়ার পার্কে যেদিন গেছিলাম সেদিনকে পুরো দিনের ট্যুরটা আমাদের বুক করা ছিল। আবার যেদিন আমরা মাউন্ট ফুজি দেখতে গেছিলাম সেদিনকে আমাদের পুরো দিনের ট্যুরটা বুক করা ছিল, যেদিনকে আমাদের সাকুরা দেখিয়েছিল। তো তোমরা এরকম ট্যুর বুক করলে খুব সুবিধা হবে, আর সেটা তো তোমরা ক্লুক অ্যাপের মাধ্যমে বুক করতে পারবে। কিন্তু সেখানকার যে দেখার জিনিস সেগুলোর কিন্তু আলাদা প্রাইস হয়। যদি ট্যুর বুক করো তাহলে তোমার প্রাইস মানে ওই ট্যুরের মধ্যেই ধরা থাকে, তোমাদের আলাদা করে মানে লাগবে না ওখানে গিয়ে। কিন্তু যদি নিজেরা দেখতে চাও তাহলে কিন্তু দেখার জিনিসে আলাদা টিকিট, সেটা তোমাদের ওখানে গিয়ে টিকিট কাটতে হবে। আচ্ছা, গেল। এবার হচ্ছে আরেকটা, মানে মোটামুটি আমি কভার করে ফেলেছি তোমরা যা যা কোশ্চেন করেছিলে।
আরেকটা কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিই, সেটা হচ্ছে জাপানে মানে এয়ারপোর্টে নেমে তোমরা জাপানে যখন এয়ারপোর্টে নামে, লাইক আমরা নেমেছিলাম টোকিও হানেদা এয়ারপোর্টে, আমরা ফার্স্টেই তুলেছিলাম পাজমো সুইকা কার্ড। এই কার্ডটা কিন্তু তুললে তোমাদের জাপানে ঘুরতে ভীষণ সুবিধা হবে, কারণ এই একটা কার্ডেই তোমরা ট্রেনের টিকিট কাটতে পারবে, মেট্রোর টিকিট কাটতে পারবে, বাসে মানে কাটতে পারবে, মানে তুমি ওটা নিয়ে ঘুরলে ওখান থেকে ব্যালেন্সটা মাইনাস হতে থাকবে, আবার পরে ব্যালেন্স ভরে নেবে, এরকম একটা মানে খুব ইজি জিনিসটা। তো মেট্রো, ট্রেন, বাস, ভেন্ডিং মেশিন, জাপানে তো মানে 2 মিনিটের ডিস্টেন্সে ভেন্ডিং মেশিন থাকে যেখানে কফি, কোকাকোলা, খাবার দাবার সবই পাওয়া যায় মোটামুটি। তো এইগুলো কিনতে গেলে কিন্তু পাজমো সুইকা কার্ডটা ভীষণ কাজে আসে। তো এই কোশ্চেনগুলোই তোমরা করেছিলে, আমি যেগুলো মোটামুটি কভার করে ফেললাম। আর যদি অন্য কোনো কোশ্চেন থাকে বা নতুন কিছু জানতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করে দিও, আমি সেইগুলো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে জাপানের মোটামুটি একটা ডিটেলস ভিডিও আমি দিয়ে দিলাম ঘোরার। তো ভিডিওটা যদি তোমাদের কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ যারা যারা ঘুরতে ভালোবাসো, আমিও তো একজন ভ্রমণপ্রেমী মানুষ, তো তাদের কিন্তু এই চ্যানেলটা একদম পারফেক্ট, কারণ আমরা মাঝে মাঝেই ঘুরতে বেরিয়ে যাই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণ সংক্রান্ত ভিডিওতে আমার চ্যানেলেই। ততক্ষণ সবাই অনেক ভালো থেকো। চলো, টাটা।